হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের সবার দোয়াতে। আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আর আমার ইউটিউব চ্যানেলে এই প্রথম আমি আজকে হাঁসের মাংস রান্না করব। এর আগে কখনো আমি আমার চ্যানেলে হাঁসের মাংস রান্না দেখাইনি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলবেন না। কয়েকদিন আগে যে আমার আম্মু হাঁসের মাংস পাঠিয়েছে, আজকে আমি সেগুলো রান্না করছি। তো প্রথমে আমি এগুলো ভিজিয়ে দেব। আর এগুলো হচ্ছে কাঁচা মাংস। তো এখন আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। অনেক দিন ধরে আমার হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল, তো যেহেতু লোক আসছে বাংলাদেশ থেকে তাই পাঠিয়ে দিয়েছে। এখানে টোটাল 2টা হাঁস। আর এগুলো পরিষ্কারও করতে হবে। আমি কাঁচা দিতে বলেছি কারণ আমি রান্না করব, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করব। এখন আমি এগুলো পানির মধ্যে ভিজিয়ে দিলাম, একটু টাইম লাগবে। তো চেষ্টা করব দুইটাই একসাথে পরিষ্কার করে নিতে। একটাই রান্না করব মূলত, কিন্তু দুইটাই পরিষ্কার করে নেব যদি পারি আর কি। এগুলো ভিজতে একটু টাইম লাগবে। এগুলো ভিজে গিয়েছে আর প্রচুর টাইম লাগবে এগুলো পরিষ্কার করতে। আমার আম্মু আসলে পরিষ্কার করে দিতে পারেনি কারণ চোখে একটু কম দেখে, সেজন্য এমনিতে এসব কাজগুলো করতে পারে না, না হলে পরিষ্কার করেই দিত। আর একটাকে 4 পিস করে দিয়েছে যাতে আমার পরিষ্কার করতে সুবিধা হয়। যদি ছোট ছোট করে দিত তাহলে দেখা যেত কি অনেক কষ্ট হয়ে যেত, সেজন্য একটাকে 4 পিস করে দিয়েছে। প্রচুর টাইম লাগবে আজকে রান্না করতে, তারপরে খেতে, এগুলো পরিষ্কার করতে অনেক টাইমই চলে যাবে। প্রথমেই আমি পাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর গতকালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ প্রচুর মাথা ব্যথা করছিল। মাথা ব্যথার কারণে আমি চোখই খুলতে পারছিলাম না, সেজন্য আসলে ভিডিওটা এডিট করতে পারিনি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই মাথা ব্যথার করার কারণে আমি কিন্তু ঠিকমতো আপনাদের কমেন্টের রিপ্লাই দিই না। অনেক আপুরা আমাকে এখন কমেন্ট করে না, রিপ্লাই দিই না, সেই জন্য আসলে রিপ্লাই দিতে গেলে লিখতে হয়, এরপরে অনেক টাইম লাগে। এক্ষেত্রে আমার মাথা ব্যথার সমস্যাটা আরও বেশি বেড়ে যায়, সেই কারণে আমি রিপ্লাই দিই না। কালকে প্রচুর খারাপ লেগেছিল, বলার মতো না। চট্টগ্রামের মানুষের চেয়ে নোয়াখালী অঞ্চলের মানুষেরা হাঁস খেতে বেশি পছন্দ করে। আমার শ্বশুরবাড়িতে প্রচুর হাঁস খায়, কিন্তু আবার আমার বাবার বাড়িতে অত বেশি হাঁস খায় না। এমনিতে যখন শীত আসে তখন মাঝে মধ্যে খাই আর কি, অত বেশি না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখা যায় 2-1 দিন পর পরে হাঁস জবাই করে। তো চট্টগ্রামে আবার আমি কোথাও তেমন একটা অত বেশি হাঁস নিয়ে করতে দেখি না। কিন্তু নোয়াখালী অঞ্চলে সবাই যখন শীতকাল আসে তখন চিতল পিঠা, তারপরে হাঁসের মাংস প্রত্যেকের ঘরে থাকবেই থাকবে। আর আমার কাছেও খুব ভালো লাগে। আমি কোনো রকম একটা পরিষ্কার করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম 2টাই পরিষ্কার করতে পারবো, পরে দেখি যে না, 2টা পরিষ্কার করতে গেলে আজকে দুপুরে হয়তো বা আমি ভাত খেতে পারবো না। অলরেডি 12:30 মতো বাজে, প্রায় আমার 2 ঘন্টার উপরে লেগেছে একটা হাঁসের পশম পরিষ্কার করতে। আর টাইমও লাগে, নখও একদম ব্যথা হয়ে গিয়েছে। আমি তো বেশিরভাগ শুন দিয়ে তুলেছি, তারপরও একটু তাড়াতাড়ি হয়েছে শুন দিয়ে পশমগুলো তোলার কারণে। তো আমি মোটামুটি একটা বরাবর পরিষ্কার করে নিয়েছি, বাকিটা আমি ঢুকিয়ে রেখেছি। আজকে আর সম্ভব না, অন্য আরেক দিন করব। তো এখন আমি হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি।
এরপরে রান্নাটা বসিয়ে দিব। এটা রান্না করতেও একটু টাইম লাগবে, যেহেতু এটা কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। আর হাঁসের মাংস দেখা যায় ভালো করে না কষালে একটা গন্ধ বের হয়। আমি যেভাবে রান্না এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি প্যানের মধ্যে বেশি করে তেল দিচ্ছি। এখানে হাঁসের মাংসের মধ্যে তেল মশলার পরিমাণটা একটু বেশিই দিতে হয়, না হলে খেতে ভালো লাগে না হাঁসের মাংস। আর আমি একদম ভুনা টাইপেরই করব, আপনারা তো সবাই প্রথমেই দেখেছেন কীরকম। এরপরে আমি তেলের মধ্যে প্রায় বড় বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বড় বড় সাইজের যে পেঁয়াজগুলো থাকে আমি সেগুলোই দিচ্ছি। তো তার আগে আমি তেজপাতা আর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দারচিনি, লং, এলাচ, গোলমরিচ, যেগুলো আসলে দিতে হয় আর কি। গরম মশলাগুলো দেখি ফুটছে তেলের উপরে। আমার ইউটিউব চ্যানেলে এই প্রথমেই আমি হাঁসের মাংস রান্নার দেখাচ্ছি আপনাদেরকে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। হয়তোবা আমার হাতের হাঁসের মাংস রান্নাটা আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিব। এমনিতে ব্রাউন কালার করব না, চাইলে আপনারা অর্ধেকটা পেঁয়াজ এমনিতে ভেজে দিতে পারেন, আবার অর্ধেকটা পেঁয়াজ চাইলে আপনারা গ্রাইন্ডারে পেস্ট করেও দিতে পারেন। আমি এটা চেয়েছিলাম প্রথমে, পরে দেখি যে দেরি হয়ে গিয়েছে যেহেতু একসাথেই দিয়ে দিই। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তেলের মধ্যে, এরপর আমি এখানে বাটা মশলাগুলো দিব। আর বাটা মশলাগুলো যদি ফ্রেশ দেন তাহলে একটু বেশি ভালো হবে, খেতে বেশি টেস্টি হবে। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো, 2 টেবিল চা চামচের মতো। আর আমার আদা রসুন বাটা জাস্ট আমি কয়েকদিন আগেই করেছি, 2-1 দিন আগেই। আর যদি একেবারে ফ্রেশ করে দেওয়া যায় তাহলে তো আরও বেশি ভালো হয়। এরপরে এখানে আমি দিয়ে দিব টোটাল 3 টেবিল চা চামচের মতো আদা বাটা। আদার পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন আমি আদা রসুনটাকেও ভালোভাবে একটু কষিয়ে নেব তেলের মধ্যে, যাতে করে কোনো প্রকারের কাঁচা ফ্লেভার না থাকে মশলার মধ্যে। কাঁচা মশলাটাকে আমি একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আর গুঁড়া মশলার পরিমাণটা একটু বেশি বেশি দিতে হয় কাঁচা মশলার মতোই। টোটাল আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। তারপরে 1 টেবিল চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর আমি এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি, কারণ হচ্ছে আমার মরিচগুলো তেমন একটা ঝাল নেই। যদি একটু বাড়াই দিই তাহলে একটু ঝাল হবে। আপনাদের মরিচের গুঁড়া যদি ঝাল বেশি থাকে তাহলে কম দিলেও চলবে। এরপরে লবণ দিয়ে সামান্য করে পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি টোটাল 2 বার পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যদি টেস্টি হয় তাহলে মাংস রান্নাটাও টেস্টি হবে। আর ভালোভাবে কষাতে হয় মশলাটা, এতে করে আসলে রান্নার টেস্টটা ডিপেন্ড করে অনেক সময়। অনেকে দেখা যায় মশলা ভালোভাবে কষায় না, তারপরে মাংস ভালোভাবে কষায় না, এমনিতে পানি দিয়ে তারপরে মাংসটা সেদ্ধ করে নেয়। তো দেখা যায় ভিতরে কিছুই ঢুকে না, খেতেও ভালো লাগে না। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও বের হয়ে আসছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে টোটাল 1 কেজি হাঁসের মাংস, তো আপনারা সেই অনুযায়ী মশলাগুলো দেখে দিবেন। মশলার পরিমাণ সবসময় বেশি দিতে হয় হাঁসের মাংসের মধ্যে, সেটা তো আমি প্রথমেই বলেছি আপনাদেরকে। মশলার পরিমাণ যদি কম হয় তাহলে হাঁসের মাংস খেতেও ভালো লাগে না। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মশলার সাথে হাঁসের মাংসটাও ভালোভাবে কষাতে হয়, এতে করে দেখা যায় মাংসটা খেতে বেশি ভালো লাগে, মশলাটা ভালোভাবে ঢুকে। মশলার সাথে যদি মাংসটা ভালোভাবে কষানো না হয় তাহলে দেখা যায় মাংসের ভিতরে কিছুই ঢুকে না।
এরপর আমি এটাকে কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে একটু পানি বের হয় মাংস থেকে। কয়েক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন অনেকটা পানি বের হয়েছে মাংস থেকে। এখন আমি যেটা করব, মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি টোটাল 2 বার মতো পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়েছি একটু সময় নিয়ে। হাঁসের মাংস রান্না করতে একটু টাইমে লাগে, যেহেতু কষাতে হয় অনেক বেশি। আর ভালোভাবে না কষালে হাঁসের মধ্যে যে একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু রয়ে যায়। সামান্য করে পানি দিয়ে দিচ্ছি, তারপর আমি এটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব। আর অনবরত নাড়তে হবে কষানোর সময়। এতে করে দেখা যায় মশলাটা খুব ভালোভাবে মাংসর ভিতরে ঢুকে যায়, আর মাংসটাও খেতে খুবই ভালো লাগে। মাংসটা এখন সম্পূর্ণভাবে কষানো শেষ। দেখুন মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এটাই হচ্ছে বোঝার উপায় যে মাংসটা ভালোভাবে কষানো হয়েছে। একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু ব্ল্যাক ব্ল্যাক দেখাবে মশলাটা, আর ভাজা ভাজাও দেখাবে তেলের মধ্যে। এখন মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু আমার প্রচুর পরিমাণে দেরি হয়ে গিয়েছে সেই জন্য। আর গরম পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমার মাংস রান্না এখন সম্পূর্ণভাবে রেডি। মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। টোটাল 2 ঘন্টা মতো সময় লেগেছে মাংসটা রান্না করতে। যেহেতু সময় নিয়ে একটু কষাতে হয়, তাই একটু সময়টাও বেশি লাগে। এই যে দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। এই যে দেখুন মশলাটা একদম ভাজা ভাজা তেলের মধ্যে। এভাবেই হাঁসের মাংস রান্না করলে বেশি ভালো লাগে। এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেতে বসে গেলাম। মিহির বাবা তো আজকে মহা খুশি হাঁসের মাংস পেয়ে। শীতকালে এসেছে পর্যন্ত, শীতকাল না, আমরা বাংলাদেশ থেকে আসার পর থেকেই হাঁসের মাংস খাওয়া হয়নি, বাংলাদেশেই খেয়েছিলাম। আর সম্ভবত বাংলাদেশ থেকে আসার সময় মিহির বাবার জন্য হাঁসের মাংস নিয়ে এসেছিলাম রান্না করা, ও ওই সময়ই খেয়েছে। আর বাংলাদেশ থেকে এসেছি তো 2 বছরের কাছাকাছি হচ্ছে। 2 বছর এখনও হয়নি, আরও 1 মাস আছে বাকি। আমি এপ্রিল মাসে এসেছিলাম 2 বছর আগে, এখনও 2 বছর হয়নি। তো 2 বছর পরে আবার হাঁসের মাংস খাচ্ছি। আর আপনারা হয়তো বা কালারটা দেখে বুঝতে পারবেন হাঁসের মাংস রান্নাটা কেমন হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আমার ইউটিউব চ্যানেল খুলেছি পর্যন্ত আজকেই প্রথম হাঁসের মাংস রান্নার রেসিপি দেখালাম আমি আপনাদেরকে। আমি সম্পূর্ণভাবে আমার শ্বশুরবাড়ি, তারপরে আমার বাবার বাড়ির ওদিকে যেভাবে রান্না করে সেভাবেই দেখিয়েছি। সবাই সেমই করে, আলাদা তেমন কিছুই নেই। আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমরা প্রায় সবাই মিলে প্রায় শেষই করে ফেলেছি একটা হাঁস, অল্প একটু ছিল, ওগুলো আমরা রাতে রুটি দিয়ে খেয়েছিলাম। আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে খেয়েছি, খুবই ভালো লেগেছে। এই হচ্ছে আমাদের খাবার দাবারের অবস্থা। মিহির বাবার আমরা খেয়ে পুরা লোড। একটু হাঁড়িটা দেখাই, দেখুন জাস্ট কয়েক পিস আছে মাত্র। এগুলো আমরা রাতে রুটি দিয়ে খেয়েছিলাম প্রায় শেষের দিকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।